আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের মানে সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ও ফাংশনের অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে দুইটা অনুশীলনী আছে, একটা হচ্ছে 2.1 এবং আরেকটা হচ্ছে 2.2। 2.1-এ সেট সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং 2.2-এ ফাংশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের 2.1-এর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। তো যেহেতু ভিডিওটি শুরু করছি, তাই বেসিক কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করে সরাসরি অঙ্কে চলে যাব। তাই শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো। শিক্ষার্থীরা, যেহেতু আমরা 2 অধ্যায় করতেছি, এই 2 অধ্যায়ের শিরোনাম হচ্ছে সেট ও ফাংশন, তাই আমাদের শুরুতে জানা দরকার এই সেট কি। দেখো, যেহেতু আমি তোমাদের এই বেসিক বিষয়গুলো একটু করে টাচ দিয়ে যাচ্ছি, দেখো এখানে তোমাদের গণিত বইয়ে সুন্দরভাবে এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন এখানে দেওয়া হয়েছে নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের 3টি পাঠ্য বইয়ের সেট, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। দেখো এখানে প্রথমেই ক্লিয়ার করেছে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। মানে আমরা এমন সব বিষয়ের সেট নির্ণয় করব বা সেট কল্পনা করব যা সুসংজ্ঞায়িত হবে, যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এমন বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলবো। দেখো এখানে বলেছে যে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর যেমন ABC বা XYZ দ্বারা প্রকাশ করা হয়। এখানে উদাহরণ হিসেবে দিয়েছে, দেখো যে যেমন 2 4 6 সংখ্যা 3টির সেট A = 2 4 6। এখানে দেখো 2 4 6 মিলে একটা সেট গঠন করা হয়েছে, যেটাকে প্রকাশ করা হয়েছে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর A দ্বারা। তাহলে আমরা এখন এই সেটটাকে বলবো A সেট। এই যে 2 4 6 এই সংখ্যাগুলোর মাঝখানে দেখো কমা চিহ্ন দ্বারা এই সংখ্যাগুলোকে পৃথক করা হয়েছে। এই যে 2 4 6 এটাকে বলা হবে এই সেটের উপাদান। দেখো এখানে বলা হয়েছে যে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। যেমন বি, এটা একটা সেট যার উপাদান হচ্ছে A, B। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো A হলো B সেটের উপাদান আর B হলো B সেটের উপাদান। অবশ্যই মনে রাখতে হবে, আমরা যে সেট প্রকাশ করব সেটাকে অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব এবং উপাদানগুলোকে অবশ্যই ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব বা বিভিন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করব। দেখো এই উপাদানগুলো প্রকাশের চিহ্ন হচ্ছে এই যে দেখো একটা এর মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় বিলংস টু। কি বলা হয়? বিলংস টু বলা হয়। যেমন দেখো A হলো এই B সেটের উপাদান, তখন আমরা বলি A বিলংস টু B। আর যদি কোনো একটা সংখ্যা একটা সেটের উপাদান না হয় তখন আমরা বলি ডাজ নট বিলংস টু। দেখো এখানে কিন্তু C নাই, সেক্ষেত্রে আমরা বলবো C ডাজ নট বিলংস টু B। এখানে সেট প্রকাশের পদ্ধতি 2 ধরনের, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। দেখো তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা উপাদান কমা দ্বারা পৃথক থাকবে। যেমন দেখো A, B এবং C 3টা সেটের উদাহরণ দেওয়া হয়েছে, এরকম আরও অসংখ্য সেট হতে পারে। এগুলো দেখো উপাদানগুলো একদম নির্দিষ্ট, তার মানে এগুলো তালিকা পদ্ধতিতে আছে। আবার সেট গঠন পদ্ধতি হলো, এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, তবে উপাদানগুলো নির্ধারণের জন্য সাধারণ নিয়ম বা ধর্মের বা পদ্ধতির কথা উল্লেখ থাকবে। যেমন এখানে একটা সেট দেয়া হয়েছে, এই সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা। আবার বি আর একটা সেট দেওয়া হয়েছে, দেখো নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, এরকম অসংখ্য হতে পারে। এখানে দেখো A এবং B সেটের উপাদানগুলো নির্দিষ্ট নয়, এখানে যেমন নির্দিষ্ট ছিল, দেখো B সেটের উপাদান হচ্ছে 2 4 6, A সেটের উপাদান হচ্ছে A, B, C সেটের উপাদান হচ্ছে নিলয়, তিশা, শুভ্রা ইত্যাদি। এখানে উপাদানগুলো কিন্তু নির্দিষ্ট। আর এইখানে দেখো উপাদানগুলো নির্দিষ্ট নয়, তবে বলে দেওয়া হয়েছে যে A সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা, আবার B সেটের উপাদানগুলো হবে নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। মানে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে 1 2 3 4 5
যে রোল আছে সেই 5 রোল পর্যন্ত যে শিক্ষার্থী আছে তারাই হবে বি সেটের উপাদান। মানে এরকম উপাদানগুলো নির্ধারণের জন্য কিছু নিয়ম বা ধর্মের কথা উল্লেখ থাকবে। দেখো এই যে এ সেট বি সেট যখন আমরা নির্ণয় করতে যাব এখানে এরকম চিহ্ন দেয়া হয়েছে, এই যে এরকম চিহ্ন, এটাকে বলা হয় ইংরেজিতে সাজ দ্যাট, আর বাংলায় বলা হয় এরূপ যেন বা যেন। এখানে বলা হয়েছে, দেখো এখানে এই চিহ্ন দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন ইংরেজিতে সাজ দ্যাট বোঝায়। ঠিক আছে, তো যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, এজন্য এ পদ্ধতিকে রুল মেথড বলা হয়। উদাহরণ হিসেবে এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো যে এ একটা সেট যার উপাদান হচ্ছে 7, 14, 21, 28, মানে 7, 14, 21 এবং 28। এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে শিক্ষার্থীরা তোমরা এবার বলো তো, এই যে একটা সেট দেওয়া হয়েছে এ, এটা কোন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে? আমরা একটু আগে পড়লাম যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্ট থাকে এবং কমা দ্বারা পৃথক থাকে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে, আমরা সেই সেটকে তালিকা পদ্ধতি বলতে পারি, তাই না? তো সেই হিসেবে দেখো সেটের উপাদানগুলো নির্দিষ্ট, তার মানে এই সেটটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাই না? এই অঙ্কগুলো আমরা খুব সহজে কিন্তু করতে পারি। শিক্ষার্থীরা আমরা এবার মূল অঙ্কে চলে যাব। আমরা এগুলো পরে করব যেহেতু উদাহরণ আছে। আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব। এখানে বেশ কয়েক প্রকারের সেট আছে যেগুলো নিয়ে আলোচনা করা আছে। আমরা কিন্তু ধারাবাহিকভাবে আস্তে আস্তে এই অঙ্কগুলো করব। অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলের সাথে থাকবে। আশা করছি তোমাদের বইয়ের প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে তোমরা জানতে পারবে। শিক্ষার্থীরা এই যে আমরা অনুশীলনীতে পৌঁছে গেছি, খেয়াল করো 1 নম্বরে দেয়া হয়েছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে আছে, উপাদানগুলো নির্দিষ্ট নয়, তবে উপাদানগুলো নির্ধারণের কিছু নিয়ম এখানে দেওয়া হয়েছে বা ধর্ম দেয়া হয়েছে। আমরা সেই ধর্ম অনুযায়ী এই সেটের উপাদানগুলো নির্দিষ্ট করব। আবার বি নম্বরে দেখো যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো প্রথমে আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, তারপরে আমরা 1 নম্বরের অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে সেট, এখানে ক সেটটার উপাদান দেওয়া হয়েছে 3, 5, 7, 9 এবং 11। আমরা এটা করব। শিক্ষার্থীরা আমরা 2 ক নম্বর করব। তাহলে ওখানে আমাদের দেয়া ছিল 3, 5, 7, 9, 11। আমরা একটু দেখে নিই কী ছিল আমাদের। 3, 5, 7, 9, 11 এটা ছিল আমাদের ক নম্বর। আমরা কিন্তু এই সেটটা ধরে নিতে পারি। এই সেটটা ধরলাম, ধরি a = 3, 5, 7, 9, 11 সেটটা আমরা ধরে নিলাম। একবার এই উপাদানগুলোর দিকে খেয়াল করো। এই উপাদানগুলো একটু ভালোভাবে খেয়াল করো। দেখো তো প্রত্যেকটা উপাদান কিন্তু বিজোড় সংখ্যা, 3, 5, 7, 9 এবং 11। আবার দেখো তো 3 একটা মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়। যদি 9টা না থাকতো তাহলে আমরা এটাকে মৌলিক সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারতাম, তাই না? কিন্তু উপাদানগুলোর মধ্য থেকে যেহেতু 9 মৌলিক সংখ্যা নয়, তাই আমরা এটাকে মৌলিক সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারি না। তাহলে আমরা বিজোড় সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে আমরা এখানে লিখব সুন্দরভাবে যে এখানে এ সেটের উপাদানসমূহ, এ সেটের উপাদানসমূহ স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখন হয়তোবা তোমরা প্রশ্ন করতে পারো যে বিজোড় সংখ্যা তো বুঝলাম, তাহলে স্বাভাবিক বিজোড় সংখ্যা এটা আবার কি? স্বাভাবিক সংখ্যা কি? দেখো স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয় এবং এই স্বাভাবিক সংখ্যা হলো 0 অপেক্ষা বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে
স্বাভাবিক সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8 9 এবং এভাবে চলতে থাকবে। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কী সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো, আমরা স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা এভাবে পড়লাম যে শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে বেজোড় আছে আবার জোড় আছে, খেয়াল করো। 1 বেজোড়, 2 জোড়, 3 বিজোড়, 4 জোড়, 5 বিজোড়, 6 জোড়, মানে একটা জোড় একটা বিজোড় আছে। স্বাভাবিক সংখ্যা তাহলে জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে। কিন্তু এখানে দেখো আমাদের এসের উপাদান আছে 3 5 7 9 11। তাহলে দেখো 3 5 7 9 এরপরে 11 আমরা দিইনি, এই যে ডট ডট দিয়েছি, মানে এরপরে অসংখ্য এভাবে চলতে থাকবে, তার মানে অবশ্যই সেখানে 11ও থাকবে। তাহলে অবশ্যই এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কী সংখ্যা? বিজোড় সংখ্যা। আর এই সংখ্যাগুলো যেহেতু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে, এই জন্য আমরা এখানে লিখেছি যে এ সেটের উপাদানসমূহ স্বাভাবিক বিজোড় সংখ্যা। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, দেখো তো 3 এর পূর্বে বিজোড় সংখ্যা কোনটা? অবশ্যই 1। 11-এর পরে বিজোড় সংখ্যা কোনটা? 13, মানে 13, তাই না? তাহলে আমরা এখানে লিখব যা 1 অপেক্ষা বড়। 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট, মানে 13 অপেক্ষা ছোট, তাই না? তাহলে আমরা এই সেটটাকে তালিকা পদ্ধতিতে লিখতে পারি এভাবে যে অতএব নির্ণেয় সেট, যেহেতু আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তাই আমরা লিখলাম নির্ণেয় সেট। দেখো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাইলে অবশ্যই আমাদের এভাবে লিখতে হবে এক্স যেন এক্স, মানে এক্স সাজ দ্যাট, এটা ইংরেজিতে বলতে পারো সাজ দ্যাট, এই যে এই চিহ্নটা এক্স সাজ দ্যাট এক্স, কমা দিয়ে স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, আমার জায়গা ধরছে না তাই আমি নিচে লিখছি। এবং এই যে শর্তটা দেয়া হয়েছে, দেখো এই যে এখান থেকে 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট, এটাকে আমরা এভাবে লিখব যে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 13, মানে 13। এরপরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তোমরা এটা কিন্তু এক লাইনে লিখবা, তোমাদের খাতায় জায়গা ধরবে, তোমরা এটা এক লাইনে লিখবা, ঠিক আছে? এটাই হচ্ছে উত্তর। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে একটা সেট, যেটা দেখো এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে, এটা আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা এই যে দেখো এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম পুরোটাই, ঠিক আছে? দেখো তো এখানে এ সেটের উপাদানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে না, কিন্তু এই সেটের উপাদানগুলো বের করার একটা নিয়ম বা রুল বা সাধারণ ধর্ম উল্লেখ করা আছে, এই জন্য এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা শিখব একটা সেটকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। দেখো, এজন্যই আমরা তোমাদের অনুশীলনীর 1-এর ক নম্বর অঙ্কটা করে দেখাবো, ঠিক আছে? ভালোভাবে খেয়াল করো। ক নম্বরে দেয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব লেস দ্যান 113, মানে 130। আমরা এই অঙ্কটা করব। তাহলে দেখো আমাদের 1-এর ক নম্বর কী দেয়া আছে, আমরা আবার দেখি। এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব লেস দ্যান, দেখো তো এক্স কিউব লেস দ্যান হচ্ছে 130 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হলো আমাদের সেট। আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এটা আমরা আগের মতো ধরে নিতে পারি, ধরি এ ইকুয়াল, এটা যদি কেউ না ধরে তাও সমস্যা নেই, হ্যাঁ? এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দ্যান 130। এবার দেখো এখানে কিন্তু বলা আছে এক্স বিলংস টু এন, এন কিন্তু ন্যাচারাল নাম্বার, একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি, তাই না? ন্যাচারাল নাম্বার কোনগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এ সেটের উপাদানগুলো বের করব। দেখো এ সেটের উপাদানগুলো হবে এক্স, এক্স কোথা থেকে আসবে?
ন্যাচারাল নাম্বার থেকে, মানে ন্যাচারাল নাম্বার যেমন 1 2 3 4 5 6 এগুলো থেকে আমরা এক্সের মানগুলো নির্ধারণ করব। কিভাবে নির্ধারণ করব? এখানে সাধারণ ধর্মের কথা উল্লেখ আছে। দেখো, এক্সের যে সকল মান আমরা নিব সে সকল মানকে যদি বর্গ করি সেটা অবশ্যই 9-এর চেয়ে বড় হবে, কিন্তু যদি ঘন করি মানে কিউব করি সেটা অবশ্যই 130-এর চেয়ে ছোট হবে। যারা এই শর্তগুলো পূরণ করবে সেই সকল মানগুলোকে আমরা এসের উপাদান হিসেবে নিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব যে এখানে x ইকুয়াল 1 হলে, মানে x এর মান আমরা 1 বিবেচনা করব। তাহলে দেখো এখানে যেহেতু বর্গ করতে বলছে তাই আমরা বর্গ করলাম। 1-এর উপর স্কোয়ার দিলে 1 হয়। দেখো এটা কি 9-এর চেয়ে বড়? 9-এর চেয়ে বড় নয়, তাহলে এটাকে আমরা লিখব ডাজ নট গ্রেটার দ্যান 9। ঠিক আছে, এবং এটাকে আবার ঘন করব। ঘন করলে কত হবে? ঘন করলে কিন্তু 1ই হবে। দেখো 1 কিন্তু 130-এর চেয়ে ছোটো, তাই না? তাহলে এটা এই শর্তটা পূরণ করে। আবার x ইকুয়াল 2 নিব। তাহলে x ইকুয়াল যদি 2 নেই, যেহেতু এখানে স্কোয়ার করতে বলছে, 2-এর উপর স্কোয়ার করলে 4 হচ্ছে। তাহলে খেয়াল করো এই 4 কিন্তু 9-এর চেয়ে বড় নয়, তাই এখানে আমরা লিখলাম ডাজ নট গ্রেটার দেন, এবং এই 2-এর উপর যদি আমরা কিউব দেই তাহলে 8 হচ্ছে। 8 কিন্তু 130-এর চেয়ে ছোট, তাই না? আবার আমরা x ইকুয়াল 3 নিব। তাহলে x ইকুয়াল যদি 3 নাও, এই 3-এর উপর স্কোয়ার করো তাহলে কিন্তু 9 হচ্ছে। 9 কি 9-এর চেয়ে বড়? না, 9 9-এর সমান কিন্তু বড় নয়, তাই এটা লিখব ডাজ নট গ্রেটার দেন। এবং 3-এর উপর যদি আমরা কিউব করি তাহলে কিন্তু 27 হচ্ছে। এই 27 কিন্তু 130-এর চেয়ে ছোট। এটা আবার এই শর্তটা পূরণ করে। এবার আমরা x ইকুয়াল 4 নিব। তাহলে x ইকুয়াল যদি 4 নেই, তাহলে 4-এর উপর যদি স্কোয়ার করি তাহলে 16 হচ্ছে। 16 কিন্তু 9-এর চেয়ে বড়, এটা শর্তটা পূরণ করছে। কিন্তু আমরা যদি কিউব করি তাহলে কত হচ্ছে? 4-এর উপর যদি আমরা কিউব দেই তাহলে কিন্তু 64 হয়। এই 64 130-এর চেয়ে ছোট, শর্ত পূরণ করে। আমরা x ইকুয়াল 5 নিব। x ইকুয়াল 5 নিলে দেখো 5-এর উপর যদি স্কোয়ার করি তাহলে 25 হচ্ছে। 25 কিন্তু 9-এর চেয়ে বড়, এবং যদি এই 5-এর উপর কিউব করি তাহলে 125 হয়। এই 125 কিন্তু 130-এর চেয়ে ছোট, এটা কিন্তু এই শর্ত পূরণ করছে। আবার x ইকুয়াল যদি 6 নেই তাহলে এটার উপর স্কোয়ার করলে 36 হচ্ছে। এটা কিন্তু 9-এর চেয়ে বড়, শর্ত পূরণ করে। এবং এই 6-এর উপর যদি কিউব দেই তাহলে 6-এর উপর কিউব দিলে 216 হয়। 216 কিন্তু 130-এর চেয়ে ছোট নয়, 130-এর চেয়ে বড়, তাহলে এটা হবে ডাজ নট লেস দ্যান 130, মানে এই শর্তটা পূরণ করে না। এখন প্রশ্ন হলো এভাবে আমরা কতগুলো এক্সের মান নিব, তাই না? আমরা 6 পর্যন্ত নিলাম, এরপরে আরও নিব কিনা খেয়াল করো। আমরা যখন শুরুতে এক্সের মান 1 নেওয়া শুরু করছিলাম, আমাদের একটা শর্ত কিন্তু পূরণ করেনি, তাই না? দেখো আরেকটা শর্ত পূরণ করছে। যেহেতু শুরু করছি, শুরুতে একটা শর্ত পূরণ করে নাই, আরেকটা পূরণ করছে, আমরা কিন্তু পরের মানটা নিচ্ছি যে এটা আসলে দুইটা শর্তই পূরণ করে কিনা। কিন্তু দেখলাম যে আমরা 3 যখন নিলাম তারপরেও একটা শর্ত পূরণ করছে, আরেকটা পূরণ করছে না। যখন আমরা 4 নিলাম তখন দেখলাম যে দুইটা শর্তই পূরণ করছে। যখন 5 নিলাম তখনও দেখলাম দুইটা শর্ত পূরণ করছে। কিন্তু যখন 6 নিলাম এই শর্তটা পূরণ করে, কিন্তু এই শর্তটা পূরণ করে না। যেহেতু এখন আর একটা শর্ত পূরণ করছে আর একটা শর্ত পূরণ করছে না, এরপরে তুমি যে মানই নাও না কেন এক্সের, সেটা একটা শর্ত পূরণ করবে, মানে এই শর্তটা পূরণ করবে, কিন্তু এই শর্তটা পূরণ করবে না। যেহেতু আমাদের এক্সের যে মানগুলো দুইটা শর্তই পূরণ করে সেই মানগুলো নিতে হবে, তাই যে মানগুলো একটা শর্ত পূরণ করে না কিন্তু একটা শর্ত পূরণ করে সে মানগুলো নিব না। তাহলে এক্সের মান যখন আমরা 4 বসালাম সেটাও এই শর্তগুলো পূরণ করে, 5 যখন বসাইছি তখনও এই শর্ত দুটো পূরণ করে। তাহলে আমরা কোন দুটা মান নিব? এক্সের মান 4 এবং এক্সের মান 5। তাহলে খেয়াল করো এই যে এ সেট, এই এ সেটের উপাদানগুলো কি হবে? 4 এবং 5, তাই না? এখন আমরা লিখব অতএব নির্ণেয় সেট, নির্ণেয় সেট কমা এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 4, 5। দেখো তো এ সেটের উপাদানগুলো এবার নির্দিষ্ট না?
এবং কমা দ্বারা পৃথক করা আছে, তাই তো? তাহলে এটা হলো তালিকা পদ্ধতি। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এভাবে তোমাদের অনুশীলনীর বাকি যে অঙ্কগুলো আছে, এই যে দেখো খ, গ, ঘ, একইভাবে তোমরা এই সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে এবং 2 নম্বরে খ, গ এবং ঘ এই 3টা অঙ্ককে তোমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবে, কারণ এই চ্যানেলে তোমাদের গণিতের শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক এভাবে বেসিক সহকারে ডিটেলস আলোচনা করা হবে, যার মাধ্যমে তোমরা উপকৃত হবে। শিক্ষার্থীরা, আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমাদের এই অনুশীলনের 3, 4, 5, 6 সহ পরবর্তী অঙ্কগুলো আমরা করব। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সেই অঙ্কগুলো অবশ্যই দেখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।